আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমরা অনেক জনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সাজেশন রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু গত ভিডিওতে আমরা দিয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বাংলা সাজেশন, এবং সেটা সাজেশন পাওয়ার সাথে সাথে তোমরা অনেক জনে বলেছো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভাই যে জিকে সাজেশন সেটা আমাদের দেয়। তো আমরা আজকে কথা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিকে যে সাজেশন, বিশেষ করে যারা এ ইউনিটে পরীক্ষা দিবে, কারণ এ ইউনিটটা মোটামুটি সকলে পরীক্ষা দিতে পারে, অর্থাৎ মানবিক, বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা সকলে কিন্তু এখানে পরীক্ষা দিতে পারে। তো আজকে তোমাদের মোটামুটি 20 থেকে 25টা টপিক দেখাবো যেগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে এবং কিভাবে তোমরা পড়বে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো। তো শুরুতে যেটা বলবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ হচ্ছে যে একটা স্লাইড বানাতে আমাদের অনেক সময় দেয়, কিন্তু তোমরা একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে আমরা এমনি মোটিভেট হব। তো প্রথম যে টপিকের আমরা কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি, অর্থাৎ বাংলাদেশের যে প্রাচীন সংস্কৃতিগুলো রয়েছে সেগুলো যদি তোমরা পড়তে পারো, দেখবে যে ওইখান থেকে একটা না একটা তোমরা প্রশ্ন পেয়ে যাবে। এখানে 2 নম্বর যেটা হচ্ছে, এটা একটু ভুল হয়েছে, এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী হবে, অর্থাৎ মোটামুটি যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট রয়েছে সেখানে কিন্তু তোমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকেও প্রশ্ন আসে, অর্থাৎ চাকমা কোন সম্প্রদায়ের লোক, গারো কোন সম্প্রদায়ের লোক, এগুলো যখন পড়বে, অর্থাৎ এই টপিকটা যখন তুমি খুলবে তখন দেখতে পারবে যে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে বিগত সালে হিউজ পরিমাণে কিন্তু কোশ্চেন আসছে। তো তোমাকে অবশ্যই এই যে টপিকগুলো দিচ্ছি, এই টপিকগুলোকে তোমাকে অবশ্যই মানে মোস্ট প্রায়োরিটি দিয়ে কিন্তু তোমাকে শেষ করতে হবে, অর্থাৎ তোমার দ্বিতীয় যে টপিকের কথা বলতেছি, অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী কিন্তু তোমাকে পড়তে হবে। পরে একটা টপিক দিয়েছি কি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ভাই শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, সকল বিশ্ববিদ্যালয় যেখানে জিকে রয়েছে সেখানে অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবেই। এটা মাস শুধু একটি মাত্র প্রশ্ন আসবে এরকম না, এখান থেকে দেখতে পারো 3 থেকে 4টা 5টা 6টা প্রশ্ন এসে পড়ে। তো তোমাকে অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধে রয়েছে, অর্থাৎ বিশেষ করে পড়তে হবে 52 সাল থেকে 71 সাল পর্যন্ত যে ইতিহাসগুলো রয়েছে সেই ইতিহাসগুলো যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমার এনাফ, অর্থাৎ এখান থেকে তুমি 2 থেকে 3টা প্রশ্ন আসবে। তো তোমরা অনেক জনে পড়াশোনা করতেছে যে ভাই বঙ্গবন্ধু থেকে এখন কি আমরা পড়বো। দেখো, বঙ্গবন্ধুর ইতিহাস এখন পড়া দরকার নাই, মোটামুটি ধরে রাখতে পারো এখান থেকে প্রশ্ন আসবে না। যদি সরকার চেঞ্জ হয়েছে এখান থেকে প্রশ্ন আসবে না। শুধু বঙ্গবন্ধু না, বঙ্গবন্ধু যত পরিবার রয়েছে সেখান থেকেও এখন আর প্রশ্ন আসবে না, অর্থাৎ শেখ হাসিনা কি করেছে, কোথায় কি পদক পেয়েছে ওইগুলো পড়ার দরকার নেই, যদিও আগে ছিল না। শুধু বঙ্গবন্ধু পড়া দরকার ছিল, এখন এটা পড়তে হবে না। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যান্য যে সেক্টর গুলো রয়েছে ওইগুলো পড়বে। হ্যাঁ, এসব প্রথম যেটা বললাম বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পরে যেটা পড়বে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। আবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরে যে বিষয়টা আসবে সেটা আমরা দেখবো, সেটা হচ্ছে যে আমাদের খেলাধুলাটা। খেলাধুলাটা কোথাটা দেখবো, যেটা দেখতে হবে অবশ্যই যেটা সাম্প্রতিক খেলা হবে, অর্থাৎ তোমাদের যখন পরীক্ষা হবে, অর্থাৎ 3 থেকে 4 মাস পরে যেটা পরীক্ষা হবে, পরীক্ষার 1 থেকে 1.5 মাস আগে থেকে তোমরা যখন প্রতীকটা দেখবে তখন দেখবে বিশেষ করে ক্রিকেট খেলাটা দেখবে, এবং ফুটবল খেলা যদি বিশ্বকাপ যদি কোনো খেলা থাকে ওইখান থেকে সাম্প্রতিক আসে আর কি। তো ওইটাই কিন্তু তোমাকে দেখতে হবে। পরে যে টপিকটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আন্তর্জাতিক যে সংস্থা রয়েছে। আন্তর্জাতিক সংস্থা কিন্তু অনেকগুলো রয়েছে, যেমন ইউএনও থেকে শুরু করে আর অনেক সংস্থা রয়েছে আন্তর্জাতিক। হ্যাঁ, তো আন্তর্জাতিক সংস্থা যখন তোমরা আন্তর্জাতিক জিকেটা পড়বে ওইখানে দেখতে পারবে যে আন্তর্জাতিক অনেকগুলো সংস্থা রয়েছে। তো যখন দেখতে পারবে ওই টপিকগুলো তখন ওইগুলো পড়ে ফেলবে, বিশেষ করে যেমন জাতিসংঘ রয়েছে, যখন জাতিসংঘটা পড়বে দেখবে ওইখান থেকে একটা সংস্থার মধ্যে অনেক হিউজ পরিমাণ তথ্য রয়েছে। তো আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে ওইগুলো যদি পড়তে পারো এখান থেকে কনফার্ম থেকে একটি প্রশ্ন আসবে। আমার এখনো মনে আছে যে আন্তর্জাতিক সংস্থা আমি বলে দিতাম, কিন্তু আমি এটাকে দীর্ঘ সময় ধরে পড়তাম, অর্থাৎ আমি বেশি বেশি এটা প্র্যাকটিস করতাম। শুধু আন্তর্জাতিক সংস্থা থেকে তোমরা মনে রাখতে পারো যে 1 থেকে 2টা প্রশ্ন আসবে, এবং এটার থেকেও কিন্তু একাধিক প্রশ্ন আসে। তো এটাকে কিন্তু গুরুত্ব সহকারে পড়তে হবে, এবং এটা কিন্তু মোটামুটি একটা বড় একটা পার্ট। হ্যাঁ, আর আন্তর্জাতিকের এটা একটা বড় একটা পার্ট, প্লাস হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো অবশ্যই এটা কিন্তু তোমাকে পড়তেই হবে। পরে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের যে নদ নদী এবং পাহাড় পর্বত। দেখো, বাংলাদেশের নদ নদী এবং পাহাড় পর্বত যেটা হচ্ছে সেটাকে অবশ্যই যেটা পড়তে হবে, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটা, বাংলাদেশের গভীরতম নদী কোনটা, বাংলাদেশের মেঘনা নদী কোন দিয়ে গেছে বা কোন দিক থেকে উৎপত্তি স্থান কোনটা, যখন এগুলো পড়বে তখন কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। প্লাস হচ্ছে যে পাহাড় এবং পর্বতটা কিন্তু পড়বে, অর্থাৎ বাংলাদেশের পাহাড় এবং পর্বতটা যখন পড়বে ইনশাল্লাহ এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো। পরে যে টপিকটা আমরা দেখি এখানে, পরে যে আমরা এখানে টপিকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্রিটিশ যে পিরিয়ড গুলো রয়েছে, অর্থাৎ ব্রিটিশের পিরিয়ড বলতে এখানে বোঝানো হয়েছে যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলো যখন পড়বে তখন এগুলো কিন্তু ব্রিটিশ পিরিয়ডের মধ্যে পড়ে। তো
তো এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে রাজশাহী ভার্সিটির জন্য। পরে যদি আমরা স্লাইডে আরেকটা দেখি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে বিখ্যাত চলচ্চিত্র, নাটক এবং উপন্যাস। এটা হচ্ছে যে বাংলাদেশের যে নাটক উপন্যাসটা রয়েছে না, সেটা পড়তে হবে। অনেক জন মনে করে এটা তো বাংলা পার্টের মধ্যে, আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে কি আন্তর্জাতিক পার্টের মধ্যে দিয়ে থাকে আর কি। বিশেষ করে উপন্যাস এবং নাটকটা পড়তে হয় আর কি। হ্যাঁ, পরে যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে বাংলাদেশের জিডিপি এবং বাজেট। এটা যেটা পড়তে হবে, যেটা হচ্ছে যে মানে সাম্প্রতিক সময়ে যেটা জিডিপি থাকবে, অর্থাৎ মনে করো এই বছরে যে জিডিপিটা হবে, অর্থাৎ ডিসেম্বরের পরে যে জিডিপিটা হবে, অবশ্যই তোমাদের পরীক্ষার আগে দিবে। যদি আগে দেয় তাহলে ওইটা পড়তে হবে, নতুনটা পড়তে হবে। আর যদি আগে না দেয় তাহলে এই বছরের জিডিপি এবং বাজেটটা কিন্তু অবশ্যই পড়তে হবে। যদিও তোমাদের পরীক্ষার আগে ইনশাল্লাহ বলতে পারি যে তোমাদের এই জিডিপি এবং বাজেটের যে মানে লিস্টটা, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, পরে যে টপিকটা আমরা দেখতে পারবো বাংলাদেশের প্রাচীন ইতিহাস। বাংলাদেশের প্রাচীন ইতিহাস কিন্তু তোমাদের পড়তে হবে। বাংলাদেশের প্রাচীন ইতিহাসের মধ্যে রয়েছে মনে করো প্রাচীন যুগের জনপদ। এখানে কয়েকটা বিষয় রয়েছে, একটা হচ্ছে মুসলিম শাসনের বাংলা, ব্রিটিশ শাসনের বাংলা, প্রাচীন যুগের বাংলা, বাংলার ইতিহাস, এটা পড়তে হবে। হ্যাঁ, এগুলো যদি পড়ো তাহলে কিন্তু হয়ে যাবে। এর সাথে আরেকটা যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের যেটা আরেকটা পড়তে হয় সেটা হচ্ছে বাংলাদেশের যে প্রত্নতত্ত্ব রয়েছে, অর্থাৎ এটা এখানে পড়তে হবে পূর্ণনগর, অর্থাৎ প্রত্নতত্ত্বের মধ্যে রয়েছে সোনারগাঁও। যখন এগুলো পড়বে এগুলো কিন্তু পড়তে হবে, অর্থাৎ বাংলাদেশের প্রাচীন ইতিহাসের মধ্যে। আরো এর সাথে আরো অনেকগুলো টপিক রয়েছে আর কি, এটার মধ্যেই দেখতে পারবে রামসাগর, এগুলো যখন পড়বে ইনশাল্লাহ এখান থেকে কিন্তু প্রশ্ন এসে পড়বে। আর অবশ্যই আবার বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরে যেটা রয়েছে বাংলাদেশের মুসলিম শাসন আর হচ্ছে মুঘল সাম্রাজ্য। এটা কিন্তু বাংলাদেশের প্রাচীন ইতিহাসের মধ্যে পড়ে। আমাদের যে এক্সাম বেসটা রয়েছে সেখানেও কিন্তু আমরা এটা দিয়ে কিন্তু আমাদের পরীক্ষাটা শুরু করে হচ্ছে বাংলাদেশের মুসলিম, অর্থাৎ মুসলিম শাসন এবং মুঘল সাম্রাজ্য। মুসলিম শাসনের মধ্যে অনেকগুলো শাসন রয়েছে, অর্থাৎ তুগল বংশ, লোদি বংশ, এগুলো কিন্তু রয়েছে, দিল্লি সালতানাত, দাস বংশ, এগুলো কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। পরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন যে সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে, বিশেষ করে প্রাকৃতিক সম্পদটা তোমাদের দেখতে হবে, এবং ভৌগোলিক সম্পদ রয়েছে সেগুলো যখন দেখবে ভৌগোলিক সম্পদ, তখন কিন্তু ওইগুলো থেকে প্রশ্ন এসে পড়ে। আচ্ছা, এখানে আর কয়েকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে প্রাচীন যে সভ্যতাটা রয়েছে সেটাও কিন্তু পড়তে হবে। অর্থাৎ বাংলাদেশের শুধু প্রাচীন সভ্যতা না, অর্থাৎ যখন বাংলাদেশের প্রথম শুরু হয় তখন যে সভ্যতাগুলো রয়েছে, সভ্যতাগুলো গড়ে উঠেছে, ওইগুলো কিন্তু পড়লে তোমাকে এখান থেকে প্রশ্ন অবশ্যই হবে। পরে যেটা হবে সেটা হচ্ছে ওই যে আগেই বলেছিলাম বিশ্বের বিভিন্ন আলোচিত যে যুদ্ধ, অর্থাৎ এখন কিন্তু যে রাশিয়ার যুদ্ধ চলতেছে, বা আমাদের যে ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ চলতেছে, পরে হচ্ছে যে আমাদের ফিলিস্তিনের সাথে যে যুদ্ধ চলতেছে ইহুদিদের, অর্থাৎ ইসরায়েলদের, ওইগুলোর তথ্য কিন্তু অবশ্যই পড়তে হবে, এবং এগুলো কিন্তু সাম্প্রতিক সময়ের যে তথ্যগুলো সেগুলো কিন্তু পড়তে হবে। পরে যেটা রয়েছে বাংলাদেশের যে শিল্প এবং সম্পদগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই পড়ে যেতে হবে, এবং যে টপিকগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পারো। পরে যেটা হয়েছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে ভৌগোলিক অবস্থানটা রয়েছে, বাংলাদেশ প্লাস হচ্ছে ইন্ডিয়ার সাথে যে ছিটমহলগুলো রয়েছে, ওইগুলো যখন পড়বে দেখবে ওইখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে। তো বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে ভৌগোলিক সংস্থা রয়েছে ওইগুলো কিন্তু তোমাকে অবশ্যই পড়তে হবে। পরে যেটা বিষয়টা আছে সেটা হচ্ছে জাতিসংঘ। আমরা আগেই বলছি যে আন্তর্জাতিক যে সংস্থার মধ্যে রয়েছে জাতিসংঘ থেকে কিন্তু অবশ্যই 2টা থেকে 3টা প্রশ্ন আসে। তো এইগুলো কিন্তু তোমাকে অবশ্যই পড়তে হবে। পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রাচীন যে ইতিহাস, সেটা তো অবশ্যই পড়বে। সেটা হচ্ছে বাংলাদেশের প্রাচীন ইতিহাস প্লাস বাংলাদেশের ইতিহাস, ওটার মধ্যে তো আসে। হ্যাঁ, পরে যেটা আসে মোস্ট ইম্পর্টেন্ট, বাংলাদেশের যে সংবিধানটা রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন দেয়। তো তোমাদের কিন্তু এটাও পড়তে হবে, অর্থাৎ বাংলাদেশের যে সংবিধান সেটাও কিন্তু পড়তে হবে। পরে যেটা হচ্ছে উক্তি আসে, অর্থাৎ ইতিহাসের বিখ্যাত ব্যক্তিত্বর যে উক্তিগুলো আসে সেগুলো কিন্তু তোমাদের এখান থেকে প্রশ্ন আসে। তো তোমাকে যে বিখ্যাত উক্তি সেগুলো কিন্তু পড়ে যেতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। পরে যে টপিকটা লাস্ট টপিক, যেটা বলো ভূগোল এবং পরিবেশ। ভূগোল এবং পরিবেশ যেটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক যে অবস্থান, যে ভূগোল এবং পরিবেশ রয়েছে সেটা কিন্তু পড়তে হবে। লাস্ট একটা কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমাদের যে গণিত থেকে কিন্তু এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দিই, সেটা হচ্ছে বাংলা যে বীজগণিত প্লাস হচ্ছে যে ধারার অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের আসলে পড়তে হবে। হ্যাঁ, তো এইগুলো যদি টপিকগুলো পড়তে পারো ইনশাল্লাহ তোমাদের কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। আর তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর এগুলো আমরা স্লাইড আকারে তোমাদের দিয়ে দিব। আশা করি তোমরা বুঝতে পারছো। এই বলে আমি শেষ করছি। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।